ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসটা শুরু করতে চাচ্ছি কারণ অনেকেই জয়েন করতেছে, লেটে করতেছে। তো আমরা ক্লাস শুরু করব। তো তোমাদেরকে গত ক্লাসে আমি ফাংশন শেষ করেছি। আজকে যেটা শুরু করবো সেটা জটিল সংখ্যা। এটা তোমাদের সেকেন্ড পার্টে আছে। এটা থেকে সিটিতে প্রশ্ন হবে, কারণ সিটিতে প্রশ্ন হবে তোমার এই অধ্যায়টা আছে আর পঞ্চম অধ্যায়টা আছে। সেক্ষেত্রে এগুলো খুব ভালোভাবে দেখবে, কারণ এখান থেকে প্রশ্ন হবে সিটিতে এবং খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। সবসময়ের জন্য এক সেট প্রশ্ন এখান থেকে হয়ই। তোমার যে এইচএসসি যে পরীক্ষা হবে ওখানে তোমার এক সেট প্রশ্ন হবে এখান থেকে। এখন কথা হলো যে জটিল সংখ্যা এর আগে কখনো শুনোনি, আমরা বাস্তব সংখ্যা পর্যন্ত শুনেছি, তোমরা পড়ছো, বাট জটিল সংখ্যা কিন্তু এখনো পড়োনি। এখন বিষয়টা হচ্ছে যে মনে করো কিভাবে জটিল সংখ্যার উৎপত্তি হলো, কিভাবে আসলো। এখন তোমাকে যদি বলা হয়, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমাকে যদি বলা হয় যে একটা ইকুয়েশন তৈরি করো, এক্স স্কোয়ার মাইনাস আমি যেটা ইকুয়েশন দিলাম, মনে করো যে 5x+6 ইকুয়াল টু 0। তো এই স্যার ইকুয়েশন সহজে কিন্তু সলভ করতে পারবে, সহজে কিন্তু সলভ করে বের করতে পারবে যে এক্স এর মান কত। কিন্তু তোমাকে যদি বলা হয় যে x² + 1 ইকুয়াল টু 0, এই সমীকরণটা যদি সমাধান করতে বলা হয়, তাহলে কিন্তু এখান থেকে তুমি অ্যান্সার বের করতে পারবে না। কারণটা হচ্ছে যে আমরা যদি এটাকে একটু কাজ করি, সেটা হচ্ছে যে x² = -1 করি। দেখো, বাস্তব সংখ্যায় এমন কোনো সংখ্যা নেই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাস্তব সংখ্যায় এমন কোনো সংখ্যা নেই যার বর্গ করলে -1 হয়। তোমরা কিন্তু খুঁজে পাবে না, তোমরা কিন্তু খুঁজে পাবে না যে এমন স্যার কোনো এটা কত সংখ্যা নেই। অধ্যায়? এটা হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়, জটিল সংখ্যা। জটিল সংখ্যা অধ্যায়টা সেকেন্ড পার্ট। তোমাদেরকে অবশ্য তো সেকেন্ড পার্ট আছে, সেকেন্ড পার্টের জটিল সংখ্যা। হ্যাঁ, আমি কি বলতেছিলাম তাহলে, দেখো যে x² + 1 ইকুয়াল টু 0 এই স্যার সমীকরণটাকে। হ্যাঁ বলো। এটা কত অধ্যায় স্যার? এটা সেকেন্ড পার্টের তৃতীয় অধ্যায়। ওকে স্যার। সেকেন্ড, কি পাওনি এটা? হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, আমি যেটা বোঝাচ্ছিলাম যে বিষয়টা হচ্ছে যে আমরা যদি তোমাদেরকে বলা হয় যে x² + 1 ইকুয়াল টু 0 এই সমীকরণটা সমাধান করো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে x² = -1 হয়। তা আমরা বাস্তব সংখ্যায় এমন কোন সংখ্যা খুঁজে পাবো না যার বর্গ করলে আমাদের কাছে -1 হয়, এমন কোনো সংখ্যা নেই। তো তাহলে কি আমাদের এটা সমাধান করা যাবে না? এখন বিষয়টা হচ্ছে যে যখন বিজ্ঞানীদের মাথায় এটা আসলো যে হ্যাঁ, x² + 1 ইকুয়াল টু 0 এই সমীকরণটাকে দেখতেছি যে এমন পর্যায়ে চলে আসতেছে যে এমন কোনো বাস্তব সংখ্যা পাচ্ছি না যাকে বর্গ করলে -1 হয়। তখন বিজ্ঞানী, তখন আমি যদি এটা দিয়ে আবার এভাবে করি, এক্স ইকুয়াল টু তাহলে লিখতে পারি কি, প্লাস মাইনাস রুট -1। আমি এভাবে লিখতে পারি কিন্তু আমরা, প্লাস মাইনাস রুট -1। তো তখন বিজ্ঞানী অয়লার বিখ্যাত গণিতবিদ, উনি বলল একটা প্রতীক, একটা ইন্ট্রোডিউস করলো বা প্রতীক নিয়ে আসলো, সেটার নাম হচ্ছে আই। এবং বলল যে আই সমান, যদি আমি √-1 এর মানটা ধরে নিই, সেক্ষেত্রে আর সমস্যা হয় না, তাহলে যে কোনো ক্যালকুলেশন আমরা করতে পারি। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন বললো যে বিজ্ঞান অয়লার, যদি আমরা একটা প্রতীক নিয়ে এলাম আই, এই আইটার সময় যদি √-1 লিখি বা √-1 পরিবর্তে যদি আই লিখি, তাহলে সেক্ষেত্রে আমাদের সলভ করা প্রবলেম হয় না। কারণ দেখো,
এটা তো খুব সময় ধরে সলভ করা যেতেছিল না, বাট এখন কিন্তু যদি তুমি i সমান √(-1) বলো, তখন কিন্তু x ইকুয়াল টু আমরা বলতে পারি কি প্লাস মাইনাস i, তখন কিন্তু আমরা বলতে পারি, তখন কিন্তু এর একটা অ্যান্সার যে আছে সেটা কিন্তু আমরা বলতে পারতেছি। এখন বিষয়টা হচ্ছে যে এই আইটা কি আসলে, আইটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা। কাল্পনিক আইটাকে বলা হয় ধ্রুবক। ধ্রুবক না, এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা কেন, কারণ এই কথাটা উনি যে বিজ্ঞানী ওয়েলার ইউজ করতেছে, আসলে আই √(-1) যে সময় যে আই লিখলো, আসলে আইটা তো একটা ধরে নিল, আসলে এটা কাল্পনিক, কল্পনা করে নিল যে ওইটার সমান একটা আই, যার কারণে নামটা দেওয়া হয়েছে কাল্পনিক সংখ্যা। এখন কাল্পনিক ইংরেজি কি ইমাজিনারি, ইমাজিনারির প্রথম যে আইটা মানে প্রথম যে অক্ষরটা সেটা থেকে ছোট হাতের আই আসছে, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। জি স্যার। আমাদের এখানে যে মানে তোমার ধরে নিল যে √-1 সমান হচ্ছে আই হবে, বিজ্ঞান ওয়েলার বললো যে √-1 সমান আই, ধরে নিল এটা, কিন্তু এটা কিন্তু কাল্পনিক সংখ্যা, একটা কল্পনা করে নিল যে আমরা ধরি না অনেক সময় অঙ্ক এটা সমান ধরলাম, এটা ওয়ালাইকুম আসসালাম, ধরে নিলাম, তো এরকম ধরে নিল যে এটা সমান আই, আর আইটাকে যেহেতু কাল্পনিক সংখ্যা ধরছে, ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি থেকে আই কতটা আসতেছে, তার মানে আই মানে ইমাজিনারি, কারণ আমাদের আই সমান বলতে পারবো কি √-1, যদি আই সমান √-1 বলি তাহলে কিন্তু আর সমস্যা আমাদের হয় না, তখন কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে যাই, তখন কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাই। এখন কথা হচ্ছে যে তাহলে এটা তো আমি বললাম কাল্পনিক সংখ্যা আই, তো এটাকে কাল্পনিক প্রতীকও বলা হয়, ঠিক আছে, ইমাজিনারি ইউনিট বলা হয়। এখন কথা জটিল সংখ্যা কোনটা, তো জটিল সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করব, সরি মানে আমি কমপ্লেক্স, এটা জেড দ্বারা প্রকাশ করবো, এভাবে লিখতে পারবো অবশ্যই, লিখে এটাকে a+ib লিখবো, এই আকৃতি হলে সেটা বলবো জটিল সংখ্যা, a+ib, এই আকৃতি যদি হয় সেটাকে বলবো কি এটা জটিল সংখ্যা। তো খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেখানে বলবো এটা হচ্ছে বাস্তব সংখ্যা, বিটাও বাস্তব সংখ্যা, কথা কি ক্লিয়ার? এও বাস্তব জি স্যার। সংখ্যা, আবার বিও বাস্তব সংখ্যা, বিও বাস্তব সংখ্যা, তার মানে বিও বাস্তব সংখ্যা। তাহলে জটিল সংখ্যাটার আকৃতিটা কেমন, জটিল সংখ্যার আকৃতিটা হচ্ছে a+ib, আমরা জেড আকারে প্রকাশ করতে পারি এবং লিখতে পারি a+ib, যেখানে এও বাস্তব সংখ্যা, বিও বাস্তব সংখ্যা, তার সঙ্গে দেখো একটা আই যুক্ত হয়ে আছে, তার সঙ্গে আই যুক্ত হয়ে আছে, তো যদি এভাবে আকৃতি থাকে তখন সেই সংখ্যাকে বলবো কি এটা জটিল সংখ্যা। যেমন খেয়াল করো, আমি যদি একটা এক্সাম্পল দিই, যদি আমি বলি z = 3+5i, তো এটা একটা জটিল সংখ্যা, এটা একটা জটিল সংখ্যা। কেন জটিল সংখ্যা, কারণ দেখো আমি বলছিলাম কি একটা জটিল সংখ্যা গঠন হয়েছে a+ib আকৃতি, যেখানে এও বাস্তব সংখ্যা হয়, বিও বাস্তব সংখ্যা হয়, আর আইটা হয় ইমাজিনারি অংশ। তা আমি একটা সংখ্যা লিখছি 3+5i, এটাকে বলতেছি একটা জটিল সংখ্যা, কারণ কি দেখো এখানে 3 এটা বাস্তব সংখ্যা, এবার যে বি আছে আমাদের মানে 5, এটাও কিন্তু বাস্তব সংখ্যা, শুধু একটা আই যুক্ত হয়েছে, তাহলে এই সংখ্যাটাকে বলবো কি আমরা কি জটিল সংখ্যা। এখন কথা হলো যে আমরা যেমন বাস্তব সংখ্যাকে একটা স্ট্রেট লাইনে স্থাপন করি, একটা স্ট্রেট লাইন বলি, সংখ্যা রেখা বলি, এখানে এইটা হচ্ছে এটা শূন্য সংখ্যা, যেটাকে এটাকে 1, এটা 2, এটা 3, এরকম করে খেয়াল করো, তারপর এখানে হচ্ছে -1, এখানে -2, -3, এরকম করে স্থাপন করে একটা সংখ্যা রেখাই, ঠিক আছে না, বুঝতেছো? এই কথা বলছো না? স্যার হ্যাঁ আমি বলো। এতদিন তো খেয়াল করে রাখছিলাম নাকি এমনি আসলো না তো বলার কথা না পোষার কথা না জিনিস এই কয়দিন এমনি কেমনে থাকে আমি আইসক্রিম রাখছি খেয়াল করো, তোমরা সবাই মিউট থেকো, কথা বলো না, কথা বলতেছো কেন? সবাই হ্যাঁ আমি সবাইকে মিউট করে দিয়েছি, সবাইকে মিউট করে দিয়েছি, খেয়াল করো। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা হচ্ছে দেখো খেয়াল করো, আমি তোমাদেরকে মনোযোগ দাও, একটা বাস্তব সংখ্যাকে আমরা কিন্তু যখন উপস্থাপন করি একটা সংখ্যা রেখায়, তখন কিন্তু এইভাবে বলতে পারি, এটাকে 0 বলে 1 2 3 এরকম করে দিই, -1 -2 -3 করে দিই এভাবে। এখন জটিল সংখ্যায় কিভাবে উপস্থাপন করব
বা জটিল সংখ্যাটাকে কিভাবে একটা এরকম ভাবে চিত্র, যেমন একটা চিত্র দেখালাম যে একটা সংখ্যা রেখায় আমরা কিন্তু বাস্তব সংখ্যাকে উপস্থাপন করতে পারি, তেমনি ভাবে জটিল সংখ্যাকে কিভাবে উপস্থাপন করতে পারি। তার আগে তোমাদের একটা কথা বলি, মনে করো যে 2 একটা সংখ্যা নিই আমি, তো এর সাথে আমি যদি এম দিয়ে লিখে দিই, এম মানে মিটার বলতেছি, তাহলে বোঝাবে যে 2 মিটার, 2 মিটার বোঝাবে। আবার যদি আমরা এমন করি যে এই 2 এর সঙ্গে যদি আমরা কিলোমিটার দিই, সেক্ষেত্রে বোঝাবে 2 কিলোমিটার। এখন আবার 2 এর সাথে যদি আই লাগাই দিই, তার মানে একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে। যেমন এখানে আছে দৈর্ঘ্যের একক প্রকাশ করলো, দৈর্ঘ্য একক প্রকাশ করলো যে 2 মিটার, তেমনি ভাবে এখানে একটা প্রকাশ করলো একটা একক, তেমনি ভাবে এই যদি আই লাগাই দিই তাহলে সেটা বোঝাবে যে নতুন একটা বৈশিষ্ট্য 2 এর, নতুন একটা বৈশিষ্ট্য। তেমনি ভাবে দেখো আমি যে সংখ্যাটা স্যার এটা লিখছিলাম, কি আই ক্যাপ? আই ক্যাপ না, না আই ক্যাপ তো তোমার ওটা ভেক্টর, ভেক্টরের হচ্ছে যে হ্যাঁ এক্স কোঅর্ডিনেট বরাবর তার হচ্ছে যে একটা যে একক সেটা, কিন্তু এটা তো আই ক্যাপ না, এটা হচ্ছে আই ইমাজিনারির আই, মানে কাল্পনিক সংখ্যা, এটা আই। কথা কি বুঝতে পারছো? ও স্যার জি এটা হচ্ছে জি স্যার। কাল্পনিক সংখ্যার আই। আমি যদি এভাবে দিয়ে লিখতাম, ক্যাপ দিতাম, তাহলে বোঝা যেত যে সেটা এক্স অক্ষ বরাবর 2 একক, এক্স অক্ষ বরাবর 2 একক, তখন এটা ভেক্টর। তার মানে এটা একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, এটা ভেক্টর। বাট এটা কিন্তু ভেক্টর না, এটা একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে 2i। এখন কথা হচ্ছে যে যেন বাস্তব সংখ্যাকে আমি এভাবে প্রকাশ করলাম, জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করতে পারি। তো বিজ্ঞানী আর্গন আর্গন তিনি একটা কথা বললেন যে আমরা যে কার্তেশীয় স্থানাঙ্ক শিখেছি, যখন সরলরেখা শিখলাম, সরলরেখাতে আমরা শিখছি যে কার্তেশীয় স্থানাঙ্ক ছিল, সেটা ছিল এক্স, এক্স প্রাইম একটা অক্ষরেখা, আর ওয়াই, ওয়াই প্রাইম একটা অক্ষরেখা। এখন কথা হচ্ছে যে এটাকে ও বিন্দু বলা হয়, তার মানে এক্স ও এক্স প্রাইম অক্ষরেখা একটা এক্স অক্ষরেখা, আর ওয়াই ও ওয়াই প্রাইম আছে ওয়াই অক্ষরেখা। এখন কথা হচ্ছে যে এই যে সংখ্যাটা আছে, জটিল সংখ্যাটা, সেটাকে আমরা করব কি, এখানে স্থাপিত করব। এটা ছিল একটা রেখা, কিন্তু এখন হয়ে গেল এটা কিন্তু তল, এটা কিন্তু একটা তল হয়ে গেল। দেখো কিভাবে স্থাপন করব, সেটা হচ্ছে এখানে যে বাস্তব অংশটুকু আছে, সেই বাস্তব অংশটুকু বরাবর আমি এই বরাবর নিব, এক্স বরাবর নিব, আর এখানে যে কাল্পনিক অংশটা আছে, এই কাল্পনিক অংশটা নিব আমি কি, এক্স এর উপর যে লম্ব আছে সেই লম্ব বরাবর। তার মানে আমি তোমাদেরকে বোঝাচ্ছি বিষয়টা, যে এটাকে আবার ক্রমজোড় আকারে লেখা যায়, এই যে 3+5 আছে না, এটাকে আমরা 3,5 লিখতে পারি। তো তুমি সরলরেখা থেকে জানছো 3,5 বলতে কি বোঝায়, সেটা বোঝায় যে প্রথমে ও বিন্দু হতে এক্স অক্ষ বরাবর 3 একক যাব, 1 2 3, তারপর আমরা ওয়াই অক্ষ বরাবর 5 একক যাব, অর্থাৎ 1 2 3 4 5। তার মানে এখান যে পয়েন্টটা, এই পয়েন্টটাই হবে আমাদের 3,5। তাহলে এই 3,5 সমান আবার লিখতে পারবো কি আমরা, 3+5i, একই কথা। তার মানে আমি যে যদি বলে যে এই বিন্দুটা কিভাবে বসবে বা এই সংখ্যাটা কিভাবে বসবে, তখন আমরা করব কি, যেটা বাস্তব অংশ আছে সেটা আছে এক্স বরাবর, আর যেটা জটিল অংশ আছে বা কাল্পনিক অংশ আছে সেই কাল্পনিক অংশটাকে ওয়াই অক্ষ বরাবর নিব, নিয়ে যে গঠিত হবে সেটাই আমাদের বলবো কি, যে একটা আর্গন চিত্রে ওর অবস্থান। বিষয়টা কি বুঝতে পারছো? স্যার হ্যাঁ বলো। হুম। স্যার 5 কি কাল্পনিক সংখ্যা? হ্যাঁ, এটা একটা কাল্পনিক সংখ্যা, বাস্তব এবং কাল্পনিক দুইটা মিলে হবে জটিল সংখ্যা। আচ্ছা তাহলে আমরা দেখলাম কি, যেটা বাস্তব অংশ সেটা হবে এক্স অক্ষ বরাবর, আর যেটা কাল্পনিক অংশ সেটা হবে কি ওয়াই অক্ষ বরাবর। কথা ক্লিয়ার? যেমন আমরা কি করতাম, যদি বলি 3,5 বিন্দুটা কোথায় বসবে, তখন কি করতাম, তখন অবশ্যই বলতে যে প্রথমে এক্স অক্ষ বরাবর 3 একক যেটা, তার ওয়াই অক্ষ বরাবর 5 একক যেত, এইভাবে মিলে আমাদের কি 3,5 হতো। তো 3,5 হতো এভাবে যদি হয়, তাহলে কাল্পনিক জটিল সংখ্যাটা একই রকম হবে, যেটা আছে বাস্তব অংশ সেটা হবে কি এক্স অক্ষ বরাবর, আর যেটা কাল্পনিক অংশ সেটা হবে কি ওয়াই অক্ষ বরাবর। তাহলে তোমাকে যদি একটা পয়েন্ট বসাতে বলে বা একটা সংখ্যা বসাতে বলে, তাহলে তোমরা বের করতে পারবে। এখন তোমাকে যদি বলি একটা সংখ্যা
মনে করো জেড ইকুয়াল টু নিলাম 2 মাইনাস 4y 4i এটা নিলাম 2 মাইনাস 4i। তার মানে কি হবে, এটা দেখো বাস্তব অংশ আর এইটুকু হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে বাস্তব অংশ কোন দিকে হবে, বাস্তব অংশ হবে 2 একক x এর দিকে, যদি প্লাস তাহলে 1 2 নিলাম। এরপর দেখো মাইনাস আছে, তার মানে আমরা কি জানি, আমরা জানি কি যখন মাইনাস হয় তখন নিচের দিকে আসে না, নিচের দিকে আসবে। তাহলে এটা হবে কি y অক্ষ বরাবর, মানে কাল্পনিক অংশ বরাবর 4 একক। তাহলে কত, 1 2 3 4। তাহলে এই যে সংখ্যাটা তার পজিশনটা হবে এখানে, তার পজিশনটা হবে এখানে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তোমরা একটু রেসপন্স করো, যে না বুঝতে হলে বলবা স্যার আমি এটা বুঝি নাই। যেহেতু অনলাইনে ক্লাস করতে সেক্ষেত্রে তো প্রশ্ন করবা, স্যার এটা আমি বুঝি নাই, বুঝাই দেন। ঠিক আছে, কথা হলো যে তাহলে দেখো, তাহলে আমাদের যদি এই সংখ্যাটা বলি তাহলে এই সংখ্যাটার অবস্থান কোথায় হবে, তখন কিন্তু বলতে পারবা যে এখানে হবে। যেমন এই সংখ্যাটা নিচলাম বললাম কোথায় হবে বলো? হ্যাঁ, প্রশ্ন করো। তার মানে আমরা এই সংখ্যাটা নিলাম হচ্ছে, যেমন এখানে পজিশনটা বসাই দিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। তোমার এটার প্রবলেম আছে, এই জন্য শোনা যাচ্ছে না। কথা হলো যে এই যে আমি যে তলে বসালাম সংখ্যাটা, এটা তো আসলে সত্য কথা, আমি তোমার কথা একটা আমি বুঝতে পারতেছি না, তোমার কথা আমি বুঝতে পারতেছি না। এখন অন্যরা বুঝতে পারতেছি নাকি, আমি কিন্তু কথা বুঝতে পারতেছি না। না স্যার, শোনা যায় না কথা। হ্যাঁ, আমার কথা শোনা যায় না, তো প্রশ্ন শোনা যায় না। দেখো তোমার নেটের প্রবলেম আছে, এই জন্য শোনা যাচ্ছে না। কথা হলো যে তাহলে আমি একটা যে কোনো একটা সংখ্যাকে আমরা কিন্তু একটা যেমন বাস্তব সংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, তেমন ভাবে জটিল সংখ্যাকেও আমরা একটা ভাবে প্রকাশ করতে পারি। এখন যেটাতে প্রকাশ করলাম এই যেটা, এটাকে বলবো কি আমরা আর্গন চিত্র। আর্গন চিত্র, কথা কি বুঝতে পারছো বিষয়টা? এটাকে বলা হয় আর্গন চিত্র, যে চিত্রটা আমি বসালাম। হ্যাঁ, তাহলে এই চিত্রটার নাম কি আর্গন চিত্র। আর্গন চিত্র দিয়ে নামটা হচ্ছে, কারণটা হচ্ছে যে বিজ্ঞানী আর্গন প্রথমে এইটা আবিষ্কার করছে, যে বলছে যে আসলে এভাবে করলে সব ঠিক হবে। এজন্য এই চিত্র নাম, তার নাম অনুসারে দেওয়া হয়েছে যে কি আর্গন চিত্র। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এবার আমরা যেটা আসবে অনেক হ্যাঁ অনেক সুন্দর একটা কথা আসবে এবার। সেটা হচ্ছে যে জেড সমান তো আমরা বললাম যে a প্লাস আইবি, এটা বললাম। এখন কোনো কারণে যদি বির মানটা শূন্য হয়ে যায়, যদি বি ইকুয়াল টু 0 হয়, মানে কাল্পনিক, এখানে বাস্তব অংশ এটা নাই, সেক্ষেত্রে দেখো জেড ইকুয়াল টু লিখতে পারবো না a প্লাস আই ইন্টু 0। দেখো এটা যদি লিখে, এটা কিন্তু একটা কাল্পনিক, মানে কাল্পনিক অংশ বা জটিল অংশের মতো হয়ে গেছে, জটিল সংখ্যার মতো হয়েছে। কিভাবে জটিল সংখ্যার মতো হয়েছে? কারণটা দেখো, আমাদের যে জটিল সংখ্যার যে রূপ সেটা হচ্ছে a প্লাস আইবি। তো এখানে কিন্তু a প্লাস আই ইন্টু 0 করছি, যেখানে জিরোটাকে বলতেছি বাস্তব সংখ্যা। তো এখন খেয়াল করো, কিন্তু এটুকু যদি 0 করে দাও, তখন কিন্তু জেড ইকুয়াল টু শুধু থাকবে a। তাহলে a কিন্তু একটা বাস্তব সংখ্যা, a কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে সকল বাস্তব সংখ্যা কিন্তু জটিল সংখ্যা। বুঝতেছ? সকল বাস্তব সংখ্যাই কিন্তু জটিল সংখ্যা। কেন? তোমাকে যে 3 লিখি আমি, 3টাকে কিন্তু তুমি i ইন্টু 0 করতে পারবা, আর i ইন্টু 0 করলে সেটা অবশ্যই জটিল সংখ্যা হয়ে গেল। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা, কথাটা? জি স্যার। তাহলে আমরা বুঝি নাই, আর একবার একটু বুঝানো হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝাচ্ছি, শোনো। কথাটা হচ্ছে প্রথমে শিখবা যে এই জেড সমান আমরা যে আকৃতিটা a প্লাস আইবি আকৃতি হয়, যদি এরকম আকৃতি হয় তখন কি বলি, জেডটাকে বলি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, যেখানে এটা বাস্তব সংখ্যা, বিটা বাস্তব সংখ্যা। শুধু সময় হবে হ্যাঁ হ্যাঁ, সবসময় হবে, এটা হবে।
তো যেখানে বলতেছি আইটা হচ্ছে ইমাজিনারি অংশ বা কাল্পনিক অংশ বা কাল্পনিক পার্ট বা কাল্পনিক ইউনিট বলতে পারবা, একক বলতে পারবা, ঠিক আছে। আর কথা হচ্ছে যে আমি একটা সংখ্যা লিখছিলাম, প্রথমে 3 একটা সংখ্যা লিখছিলাম। এই 3টাকে দেখো আমি এইভাবে পরে লিখলাম যে 3 প্লাস আই ইন্টু 0, এটা কিন্তু লেখা যায়, কারণ দেখো আই সাথে 0 গুণ করলে 0 হয়, তা 3 প্লাস আই ইন্টু 0 হয়। এখন কথা হলো যে বলো তো দেখি এই 3টা তো বাস্তব সংখ্যা নাকি? হলো কেন? আমি 3টাকে আমি সংখ্যাটা এইভাবে লিখলাম, লেখা তো যায় নাকি? আমি তৈরি করলাম, মনে করো 5 একটা সংখ্যা, এই 5 একটা সংখ্যা, 5 সংখ্যাটাকে আমি এভাবে লিখতে পারি না? সেটা বলো। 5 ইন প্লাস আই ইন্টু 0 কি লিখতে পারি এভাবে? 0 হলো কেন? জি স্যার পারি। না না, 0 হলো কেন না, আমি 0 লিখলাম তো, 0 তো হয়নি এমনি এমনি, আমি 0 লিখছি, কারণ 0 ইন্টু আই মানে 0 হয় প্লাস 5, তার মানে কি এই 5ই থেকে যায়। তার আমি একটা একটা কাঠামোতে নিয়ে আসলাম যে 5টাকে এইভাবে লিখলাম। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, এখন কথা হলো যে এই কাঠামোটা কি এরকম না, এ প্লাস আই বি এরকম? কেন এরকম হলো? দেখো 0টা তো অবশ্যই বাস্তব সংখ্যা, 0টা অবশ্যই বাস্তব সংখ্যা, আবার এই 5টা বাস্তব সংখ্যা, তাহলে এই 5টাকে আমি যে জটিল আকারে লিখলাম সেটা কিন্তু লেখা সম্ভব। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে সকল রিয়েল নাম্বার সেটা হচ্ছে জটিল সংখ্যা। কথা কি বুঝতে পারছো? স্যার তাহলে -5 কি জটিল সংখ্যা হবে? জি স্যার পেরেছি। অবশ্যই হবে, বললামই তো সকল কি বলে, সকল বাস্তব সংখ্যা হচ্ছে জটিল সংখ্যা। দেখো তুমি তো এর আকৃতি লিখতে পারছো, তোমাকে কি বলা হয়েছে? জটিল সংখ্যা মানে a প্লাস আইবি, এ মানে বাস্তব অংশ, বি মানে বাস্তব, ঠিক আছে না? তাই আমি এই 5টাকে 5 প্লাস আই ইন্টু 0 করলাম। দেখো আইও ঠিক আছে, আবার 0 ঠিক আছে, 0 মানে কি বাস্তব সংখ্যা, 5টা বাস্তব সংখ্যা, সব কথা মিলে গেছে। সব কথা মিলে গেলে তাহলে অবশ্যই 5টা একটা জটিল সংখ্যা। আচ্ছা। কথা কি ক্লিয়ার হইছো? জি স্যার। হ্যাঁ, তোমরা এই যা শব্দ আসতেছে এটা মিউট থেকো, হ্যাঁ। সম্ভবত আলিফ আর আছে নুসরাত জাহান, একটু তোমরা যখন কথা না বলো তখন অবশ্যই মিউট থেকো, হ্যাঁ। এখন কথা হলো এটা আমরা লিখলাম, তার মানে আমি এখন তাহলে এটা বলতে পারি না যে এই যে রিয়েল নাম্বার এই সেটটা অবশ্যই সেটা আছে কমপ্লেক্স নাম্বারের হবে, অপোজিট হবে, বলতে পারি? এটা কি জানো, বুঝতে পারছো? কমপ্লেক্স নাম্বার মানে আমি কমপ্লেক্স নাম্বার যে সেটটা নিয়েছিলাম সেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করা হয়, যেমন বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়, সেট অফ ইন্টিজারকে জেড দ্বারা প্রকাশ করা হয়, ন্যাচারাল নাম্বারকে এন দ্বারা প্রকাশ করা হয়, তেমনি ভাবে কমপ্লেক্স নাম্বারটাকে বা জটিল সংখ্যাকে সি দ্বারা প্রকাশ করা হয়, মানে সেটটা আছে সি। কথা ক্লিয়ার? তাহলে এখন বলতেছি যে এখানে এই যে বাস্তব সংখ্যা 8টা হবে এই কমপ্লেক্স নাম্বারের অপোজিট, কমপ্লেক্স নাম্বারের অপোজিট। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এখন কথা হচ্ছে কিন্তু সকল কমপ্লেক্স নাম্বার কি বাস্তব সংখ্যা হবে? না স্যার। সকল কমপ্লেক্স নাম্বার কিন্তু বাস্তব সংখ্যা হবে না, কিন্তু সকল বাস্তব সংখ্যাই কমপ্লেক্স নাম্বার হবে। এই জিনিসটা তোমরা ক্লিয়ার থাকবে, ঠিক আছে? এখন আমরা যে বিষয়টা দেখব, কমপ্লেক্স নাম্বারে প্রচুর অ্যাপ্লিকেশন এবং কমপ্লেক্স নাম্বারের খুবই মানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা ছাড়া অনেক কিছু সম্ভব হতো না। খেয়াল করো, তোমরা কিন্তু অনেক সময় জানো একটা সংখ্যা নিলাম 1, এই 1টাকে কিন্তু তুমি যদি -1 দিয়ে গুণ করে দাও সেক্ষেত্রে হয়ে যায় কিন্তু -1, ঠিক আছে? তাহলে সে কিন্তু পুরো 180 ডিগ্রি কোণে ঘুরে যায়। এটা বুঝতে পারো, জানো কি এটা? যে কোনো সংখ্যাকে যদি -1 দিয়ে গুণ করে দাও সেটা পুরো 180 ডিগ্রি কোণে ঘুরে যায়। এটা সম্পর্কে ধারণা আছে? দেখো না খেয়াল করো, স্যার। দেখো খেয়াল করো। স্যার -1 কিভাবে হইলো? না, -1 যদি 1 এর সাথে -1 গুণ করে তাহলে -1 হবে না? না না আজকে স্যার একটু পুরা 180 ডিগ্রি কিভাবে ঘুরে গেল এটা একটু হ্যাঁ, বুঝলাম সেটা না। বুঝাচ্ছি, হ্যাঁ সেটা বুঝাচ্ছি। এটা মনে করো যে 0 একটা সংখ্যা রেখে চিন্তা করতেছি। এটা মনে করো যে 1, এটা হচ্ছে 2, এই পাশে আছে -1। তো যখন তুমি এই 1 কে
-1 দিয়ে গুণ করে দিচ্ছ, তখন এই সংখ্যাটা হয়ে যাচ্ছে কি -1 এখানে না? সংখ্যা রেখায় দেখো 1টা ছিল এখানে, -1 দিয়ে গুণ করে দেওয়ার পরে -1 যে 1 যা হলো সেটা কিন্তু হয়ে গেল এখানে চলে আসলো। তাহলে দেখো এই সংখ্যাটা ছিল এখানে, -1 গুণ করার ফলে সে হয়ে গেল এখানে। তো দেখো পুরো 90 ডিগ্রি, এখান থেকে 90 ডিগ্রি প্লাস এখানে 90 ডিগ্রি, পুরো 180 ডিগ্রি সে ঘুরে গেল। বুঝতেছো? পুরো 180 জি ডিগ্রি সে স্যার। ঘুরে এখানে চলে আসলো। তুমি তো জানোই যে এটুকু যদি এই সংখ্যাটা যদি এখানে আসতো তখন 90 ডিগ্রি হতো, পরে সে সরাসরি ঘুরে চলে আসছে এখানে। তার মানে আমি কোন একটা সংখ্যাকে যদি -1 দিয়ে গুণ করে দিই তাহলে সে পুরো 180 ডিগ্রি কোণে ঘুরে যাবে। তোমরা কি এই বিষয়টা ক্লিয়ার হয়েছো? জি স্যার। তোমরা তো জি সরল কোণ স্যার। সমান 180 ডিগ্রি জানো, সরল কোণ সমান 180 ডিগ্রি জানো না? তাহলে আমি যদি এই সংখ্যাটা ছিল 1 এখানে, এখন যদি সে -1 দিয়ে গুণ করে দিই, সেটা পুরো -1টা হয়ে গেল এখানে। তাহলে এই রেখাটার সাথে পুরো কোণটা কত উৎপন্ন করলো? এই 1 আর -1 পুরো 180 না? 180 তার যা ডিগ্রি। আদি অবস্থান ছিল এখানে, পরে তার অবস্থান হলো এখানে, তাহলে পুরো 180 ডিগ্রি ঘুরে এখানে অবস্থান করলো। কথা ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। হ্যাঁ। এখন কথা হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারে কত ইম্পর্টেন্ট জিনিস দেখো। এটা তো কোন সংখ্যাকে তুমি -1 দিয়ে গুণ করে 180 ডিগ্রি কোণে ঘোরালা, কমপ্লেক্স নাম্বারটা 90 ডিগ্রি কোণে ঘুরে। কমপ্লেক্স নাম্বারটা কি হয়? 90 ডিগ্রি কোণে। যেমন খেয়াল করো, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু বেসিক, এবং কিন্তু এমসিকিউ হয় এখান থেকে। দেখো খেয়াল করো, মনে করো একটা সংখ্যা যদি আমি 5 লিখি, একটা সংখ্যা যদি আমি 5 লিখি, তাহলে 5টা কোথায় যাবে বলতে পারবা? অবশ্যই এখানে থাকবে, এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর থাকবে। এখন আমি তোমাকে বললাম কি, যদি এর সাথে 5i গুণ করে দিই তাহলে কি হবে? এখন 5 ছিল এখানে, না না, শোনো কথা শোনো মনোযোগ দিয়ে। 5 ছিল আমার ওয়াই অক্ষ এখানে, বরাবর। তো হ্যাঁ ভেরি গুড, ওয়াই অক্ষ বরাবর। তখন 5 ছিল এখানে বাস্তব অংশ। তো তোমাকে আমি বলছিলাম যেটা কাল্পনিক অংশ হবে সেটা হবে কি ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে? তাহলে এখানে কাল্পনিক অংশ কোনটা? এটা না? এই যে কাল্পনিক অংশ ওয়াই অক্ষ বরাবর না? তাহলে ঠিক জি কি স্যার। হবে? যেমন তোমাকে বলছিলাম 5 মিটার বলতে কি বোঝায়? যে একটা দৈর্ঘ্যের একক আছে মিটার, সেটা একটা বিষয়। এখন আই যখন গুণ করে দেবো আমি, তখন বোঝাবে সেটা 5 আর 5 থাকবে না, সেই 5টা হয়ে যাবে স্পেশাল একটা রূপ। সেটা হবে কি কাল্পনিক অংশ বরাবর হবে। তাই কাল্পনিক অংশ বরাবর যদি হয়ে থাকে, তাহলে দেখো গুণ করে যোগ করে 1 2 3 4 5, তার মানে এখানে হবে তার অংশ অবস্থান, এখানে হবে তার অবস্থান। খেয়াল করছো? সংখ্যাটা ছিল 5, যে আই দিয়ে গুণ করে দিলাম তার অবস্থান হয়ে গেল এখানে। তার মানে কত ডিগ্রি করে ঘুরলো সে? 90 ডিগ্রি। হ্যাঁ 90 ডিগ্রি কোণে সে ঘুরলো। তার মানে কমপ্লেক্স নাম্বারের বৈশিষ্ট্য কি দেখো, কম শুধু তো 90 ডিগ্রি কোণে ঘুরতেছে তা না, তুমি যদি মনে করো যে 1 ডিগ্রি কোণে ঘোরাবো, 2 ডিগ্রি কোণে ঘোরাবো, তাও পারবে। সেটা আমরা যখন মডুলাস আর্গুমেন্ট শিখাবো তখন আমরা শিখাবো। তাই এখন একটু শিখে রাখো যে কমপ্লেক্স নাম্বারকে যে কোনো সংখ্যাকে যে আই দ্বারা গুণ করে দাও, সেই সংখ্যাটা পুরো 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। কথা ক্লিয়ার? জি স্যার। এখন জি কথা স্যার। হচ্ছে, জি এখন স্যার। এখন বিষয়টা হচ্ছে যে যদি একে এই সংখ্যাটাকে আবার আই দিয়ে গুণ করো, আবার আই দিয়ে গুণ করো, তাহলে সে 90 ডিগ্রি কোণে ঘুরে তাহলে এখানে অবস্থান করবে না? জি স্যার। এখানে অবস্থান করবে। তাই এখানে অবস্থান করলে 5 এর ঠিক অপোজিট না? তাহলে 5 এর ঠিক অপোজিট হলে তাহলে এটা অবশ্যই -5 হবে। জি স্যার। -5 কিভাবে হলো দেখো, 5 আমাদের ছিল তো আই, এটা ছিল, এই সংখ্যাটাকে আবার আই দ্বারা আমি গুণ করে দিছি, তাহলে কি হচ্ছে 5i স্কয়ার। তাহলে অবশ্যই বুঝতে পারতেছি আমরা যেহেতু -5 আসতেছে, তার মানে i স্কয়ার মানে হচ্ছে -1। কথা কি বুঝতে পারছো কি পারো নাই? জি স্যার। জি স্যার। তাহলে আবার একটু আমরা বলেন আই স্কয়ার কেন হলো? i স্কয়ার কেন হলো? দেখো প্রথম যে সংখ্যাটা ছিল 5, একে আমরা i দ্বারা গুণ করছি, গুণ করার পর সে পুরো 90 ডিগ্রি কোণে ঘুরে এখানে অবস্থান করতেছে। এখন এই সংখ্যাটাকে আবার যদি আমি i দিয়ে গুণ করি, তাহলে সে আবার 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে, ঘুরে তাহলে সে এখানে আসবে। স্যার। জি স্যার। এখন এখানে যে মাইনাস স্যার হলো কেন তখন কি হলো? 5i অক্ষ বরাবর এক্স অক্ষ ধরা হবে আর -5 বরাবর ওয়াই অক্ষ? -5 বরাবর ওয়াই না অক্ষ না, যদি আমরা আবার আই দ্বারা গুণ ও করি হ্যাঁ হ্যাঁ তাহলে? অবশ্যই অবশ্যই, সেটা তো অবশ্যই, হ্যাঁ ঠিক আছে তো, সেটা তো অবশ্যই। হুম, এখন বিষয়টা হচ্ছে বুঝছি যেটা স্যার। হলো, এই সংখ্যাটাকে আবার যদি আই দ্বারা গুণ করি, তাহলে আই দ্বারা গুণ করলে সেটা আবার 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে, ঘুরে যেয়ে তার অবস্থান হবে এখানে।
কথা বুঝতে পারলে তার মানে তো নাম হবে 5i। কথা কি বুঝতে পারছো? স্যার তখন 5i কিউব হবে না? না না 5i কিউব হবে কেন? না, অ্যান্সার লাস্ট অ্যান্সার হবে -5i। লাস্ট অ্যান্সার হবে -5i। এখন বিষয়টা হচ্ছে তুমি যদি আই কিউ বলতে পারো তো বলতে পারো, সমস্যা নাই, তখন তো আর -5 আর লিখবো না, তখন লিখবো 5 ইন্টু আই স্কোয়ার, এটা লিখবো। আবার এখানে তো -5 লিখবো না, তখন লিখবো 5i কিউব লিখবো। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এরপরে জি স্যার। আবার যদি আই দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে তুমি যেটা বলতেছিলা সেটা আমি লিখলাম 5 ইন্টু আই টু দি পাওয়ার 4 হবে। ঠিক আছে না? এই পজিশনে যখন ফিরবে, জি স্যার। এইভাবে যখন ঘুরতেছে, দেখো এইভাবে ঘুরতেছে, তখন আবার আই দিয়ে গুণ করলে তখন হয়ে যাবে আই টু দি পাওয়ার 5। আবার আই দিয়ে গুণ করলে তখন হয়ে যাবে গেছে, এই সমস্যা।